বন্ধুরা, ঢাকা আহসান মঞ্জিল, ঢাকা নবাববাড়ি থেকে সবাইকে স্বাগতম। হ্যালো বন্ধুরা, আমি এখন যেই জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি দৃষ্টিনন্দন জমিদার বাড়ি, যেটা নবাববাড়ি বা আহসান মঞ্জিল নামে পরিচিত। আহসান মঞ্জিলে প্রবেশের জন্য প্রথমে এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিট মূল্য 40 টাকা। তারপর যে রুমটা দেখা যায় এই ঘরটার মধ্যে আপনার সাথে থাকা ব্যাগ বা লাগেজ এখানে রাখতে পারবেন। সামনের দিকে এগোতেই বিশাল রাজপ্রাসাদ, সো বিউটিফুল। আমি বাংলাদেশের মধ্যে যতগুলো রাজপ্রাসাদ জমিদার বাড়ি দেখেছি তার মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন ও সবচেয়ে সৌন্দর্যদায়ক এই জমিদার বাড়িটি। এই জমিদার বাড়িটির সবচেয়ে সুন্দর জায়গা হলো বাড়িটির সামনের অংশ, যা এখানে আসা পর্যটকদের নজর কাড়ে। অনেকগুলো সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে হয়, যা অনেকটাই রংপুরের তাজা জমিদার বাড়ির মতন। আহসান মঞ্জিল পুরনো ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের প্রাসাদ। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। এই প্রাসাদটির উপরে একটি সুন্দর গম্বুজ রয়েছে। একসময় এই গম্বুজটি ছিল ঢাকা শহরের সর্বোচ্চ চূড়া। আহসান মঞ্জিলের অভ্যন্তরে দুইটি অংশ রয়েছে। পূর্ব দিকে বৈঠকখানা ও পাঠাগার, পশ্চিম পাশে রয়েছে নাচঘর ও অন্যান্য আবাসিক কক্ষ। নিচতলায় দরবার কক্ষ ও খাবার ঘরও রয়েছে। আহসান মঞ্জিলের উপরে ওঠার সিঁড়িগুলো সবার নজর কাড়ে। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে উত্তর পরগনার জমিদার শেখ জালাল এনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি ভবন নির্মাণ করেন। পরবর্তীতে তার পুত্র ফরাসি বণিকদের নিকট ভবনটি বিক্রি করে দেন। বাণিজ্য কুটির হিসেবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল। এরপরে 1835 সালে বেগম বাজারের বসবাসকারী নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে এখানে বসবাস শুরু করেন। নবাব আব্দুল গনি 1859 সালে প্রাসাদটি নতুন করে পুনর্নির্মাণ করেন এবং তার পুত্র খাজা আহসানুল্লাহর নামে নামকরণ করেন আহসান মঞ্জিল। পরে 1888 খ্রিস্টাব্দে 7 এপ্রিল প্রবল ঘূর্ণিঝড়ে এর অন্দরমহলের কিছু অংশ ভেঙে পড়াসহ পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষয়ক্ষতি ও ক্ষতিগ্রস্ত হয়। আহসান মঞ্জিলের পুনর্নির্মাণের সময় বর্তমান সুউচ্চ গম্বুজটি এতে সংযোগ করা হয়। সেই আমলে আহসান মঞ্জিলের মতো এত সুন্দর জাকালু ভবন ঢাকার ভিতরে আর ছিল না। দ্বিতীয় প্রাসাদের গম্বুজটি শহরের অন্যতম চূড়া হওয়ার তা বহুদূর থেকে সবার দৃষ্টি আকর্ষণ করত। 1897 খ্রিস্টাব্দে ভূমিকম্পে ভেঙে পড়লে তা আবার পুনর্নির্মাণ করা হয়। নবাব বংশের শেষ নবাব বিভিন্ন জনকল্যাণমূলক কাজে এবং রাজনৈতিক কর্মকাণ্ডে বিপুল অর্থ ব্যয় করেন। এতে করে মহাজন ও ব্রিটিশ সরকারের কাছে ঋণগ্রস্ত হয়ে পড়েন। এ অবস্থায় জমিদারি পরিচালনার ন্যায় ভার 1907 খ্রিস্টাব্দে নবাব সলিমুল্লাহ কোড অফ ওয়ার্ডস এর হাতে তুলে দিতে বাধ্য হন। 1915 খ্রিস্টাব্দে নবাব সলিমুল্লাহর মৃত্যুর পর তার পুত্র হাবিবুল্লাহ পিতার স্থলাভিষিক্ত হয়ে ঋণের দায়ে একের পর এক জমিদারি পরগনা সমূহ হস্তচ্যুত হতে থাকে। উত্তরাধিকারীগণ যার যার মতো সম্পত্তি নিয়ে পৃথক হয়ে যান। নিজেদের মধ্যে কুন্দল ও অর্থভাবে প্রাসাদের ভবনের সংস্কার করা অসম্ভব হয়ে পড়ে এবং ক্রমেই ভবনটি পরিত্যক্ত হয়ে যায়। 50 দশকের নবাব হাবিবুল্লাহ এই প্রাসাদ ছেড়ে চলে যান। সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়ে থাকে প্রাসাদটি। 1974 খ্রিস্টাব্দে ঢাকা জাদুঘর ও পর্যটক কর্পোরেশন যৌথভাবে একটি পরিকল্পনা প্রণয়ন করেন এবং 1977 খ্রিস্টাব্দে একটি পরিকল্পনা প্রণয়ন করা হলে 1985 সালে বাংলাদেশ জাতীয় জাদুঘর একে জাদুঘরের রূপান্তরের দায়িত্ব পালন করেন।
1985 খ্রিস্টাব্দ থেকে 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত এই প্রকল্পে ব্যয় হয় সর্বমোট 13,57,57,94,94 টাকা। এই রাজকীয় সিঁড়ি নবাবরা দোতলায় উঠত। আর এটাই হচ্ছে নবাবদের রাজকীয় ডাইনিং টেবিল, তারা একসাথে বসে সবাই খাবার খেত। রুমটিতে নবাবদের কিছু ব্যবহৃত আসবাবপত্রও রয়েছে। আর এই ঘরটিতে নবাবরা তারা খেলাধুলা করতো, এটা খেলাঘর নামে পরিচিত। আর এখানে নবাবদের সভা বসতো, আর কিছু ব্যবহৃত আসবাবপত্র। আর এটা হচ্ছে হাসান মঞ্জিলের তৈরি নকশা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।